দেখেন, আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে ডাব্লিউটিও ফ্রেমওয়ার্কে আমরা এই ধরনের শুল্ক আমাদের উপরে আন্তর্জাতিক আইনে প্রযোজ্য হওয়ার কথা নয়। এবং আমি বলেছি যে আমাদের যে প্রধান সম্পদ, আমাদের প্রধান উপদেষ্টা, ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, সেটাকে আমরা কাজে লাগাবো এবং লাগাচ্ছি। শুধু লাগাবো না, আমরা লাগাচ্ছি। কারণ আপনারা জানেন যে উনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন, আমি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দিয়েছি এবং তার যদিও এটা বৈশ্বিকভাবে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা আশা করি যে আমাদের যে প্ল্যানে আমরা আগাচ্ছি, এই কারণেই আমরা ওনাদের সাথে সংশ্লিষ্ট হয়ে সরাসরি বোঝার চেষ্টা করছি যে আকাঙ্ক্ষাটা যেহেতু মৌলিকভাবে বাণিজ্য ঘাটতি কমানো, এবং আমি নিশ্চিত যে যুক্তরাষ্ট্র উপলব্ধি করে যে এটা একদিনে সম্ভব নয়। অতএব তারা যেটা মৌলিকভাবে চাচ্ছে সেটা হচ্ছে একটা পরিকল্পনা, যার মাধ্যমে এই ঘাটতিটা সহনীয় পর্যায়ে, সম্মানজনক পর্যায়ে নেমে আসে। সো আমরা আশা করি যে আমাদের পরিকল্পনা দিলে এবং আমাদের যে মানে মানে আমাদের যে অবস্থান, সেটা অর্থনৈতিক ভূরাজনৈতিক যে অবস্থান আছে, তার বিনিময়ে আমরা আমাদেরকে মানে অপ্রতিযোগীশীল ওনারা করে তুলবেন না। কারণ আমরা যদি অপ্রতিযোগীশীল হই, তাহলে যুক্তরাষ্ট্রের যারা ভোক্তা তারাও ঠকবে। কারণ আমরা তো শুল্ক পরিশোধ করে তার বাজারে ব্যবসা করি। আমাদেরকে যদি অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় অন্য কোনো প্রতিযোগী দেশের থেকে, তাহলে বেশি মূল্যের পণ্য, কম দামের মূল্যের পণ্য তাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হবে। নিশ্চয়ই তারাও এই জিনিসটা উপলব্ধি করে। আমরা আশা করি সামগ্রিকভাবে তাদেরকে বোঝাতে সক্ষম হব, তবে অবশ্যই তাদের নীতির উপরে তো আমাদের কোনো হাত নেই। সো আমরা সবাই একটুখানি মানে কি বলি, একটু টেনশনের সাথে তো আমাদেরকে বাস করতেই হয়। এটা আমার চাকরির, এটা একটা পার্ট অফ মাই জব। সো আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। বাণিজ্যের ক্ষেত্রে আমি বরাবরই বলে এসেছি, আই ওয়ান্ট ট্রেড ইনক্লুশন, এবং আমি আমার যে ভিত্তি আছে বাণিজ্যে, এটাকে আমি বৈচিত্র্যময় এবং আমি এটাকে বৃহৎ পরিসরে নিতে চাই। পররাষ্ট্র সচিব পাকিস্তান থেকে এসছেন, ওনাদের কাজ মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়, ওখানে আমার সাথে কোনো সংযোগও নেই। সো আর আমি ব্যক্তিগতভাবে জানিও না যে ওনাদের আলোচ্য সূচি কী এবং কী বিষয়ে এসছেন। বাট আমি যদি আপনি আমাকে বলেন to trade with Pakistan, I have absolutely no problem. To trade with India, I have absolutely no problem. To trade with China, everybody is welcome. Because আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ সর্বাগ্রে। এখানে ইন্ডিয়া, পাকিস্তান, চায়না থেকে আমার মূল জিনিস হচ্ছে যে আমার যারা নাগরিক, আমার বাংলাদেশিরা আমার কাছে মোর ইম্পর্টেন্ট দ্যান এনি আদার কান্ট্রি। আমাদের স্বার্থে আমরা সকলের সাথেই বাণিজ্য করি। আমাদের এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে আমাদের ব্যবসায়িক খরচ প্রায় 2000 কোটি টাকা বেড়ে যাওয়ার কথা। আমরা চেষ্টা করছি যে আমরা যে কর্মসমষ্টি নিয়েছি, এক্ষেত্রে আমাকে জ্বালানি মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টা নিজে আমাকে এই ব্যাপারে রাতের বেলা ডেকে নিয়ে গিয়েছেন বন্ধের দিনে, টু আপডেট হিম। এবং আমরা আলোচনা করেছি, ওনার কাছ থেকে নির্দেশনা নিয়েছি, এবং আমি নিজে এয়ারপোর্টে পয়লা বৈশাখের দিন মোটামুটি পুরো দিনই কাটিয়েছি টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টেপস অ্যান্ড দ্য সিকোয়েন্সেস, এবং আমাদের খরচা কেন বেশি, কেন আমাদের কার্গো আরেকটা দেশের সহায়তা নিয়ে যেত। আমি আশা করি, এখন যেহেতু গতকাল থেকে আবার এই দায়িত্ব নতুনভাবে আমার উপরে অর্পিত হয়েছে, আমি আশা করি যে আমরা ঠিক যেভাবে আমরা বাজারকে বৈচিত্র্যময় করা এবং বাজারকে সরবরাহ ভিত্তিক ব্যবস্থার উন্নতির মাধ্যমে বাজারের মূল্য একটা স্টেবিলিটি আনার চেষ্টা করেছি, একই কাজ আমরা বিমানের কার্গোর ক্ষেত্রেও করব। এবং আশা করি আমাদের এই 2000 কোটি টাকার খরচ আর 2000 কোটি টাকা থাকবে না, এটা 0 টাকা থেকে মাইনাস টাকায় আনার চেষ্টা করছি। ইনশাল্লাহ সম্ভব হয়ে যাবে। টিকফাটা হচ্ছে ডাব্লিউটিও ফ্রেমওয়ার্কের আন্ডারের একটা সিস্টেম। ওনারা যখন শুল্ক আরোপ করেছেন, ওনারা টিকফা সিস্টেমের বাইরে বেরিয়েই শুল্কটা আরোপ করেছেন। এই কারণে আমরা
টিকফা নিয়ে আমরা আলোচনা করছি, বাট এটা আমাদেরকে মূলত ইউএসটিআর এর সাথে এবং এটা এমন একটা অফিস যেটা একদম হোয়াইট হাউসের জাস্ট উল্টো পাশে একটা অফিস, যেখানে এই শুল্ক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। টিকফার আলোচনাও প্যারালালি আমাদেরকে চলছে, বাট এই যে নতুন আরোপিত বাণিজ্য ঘাটতির উপরে নির্ভর করে একটা মানে একটা চাদরের মতো একটা শুল্ক আরোপ করেছে, এটার সাথে টিকফার সরাসরি সম্পর্ক নেই। উদ্যোগ হচ্ছে যে আমাদের বাণিজ্য ঘাটতির যে উপাদানগুলো আছে এবং আমাদের ট্যারিফ এবং নন ট্যারিফ যে কাঠামোটা আছে, এটা ওনাদের কাছে বুঝিয়ে বলা, এবং যে এলিমেন্টগুলো আমাদের দুই অর্থনীতির জন্য কমপ্লিমেন্টারি, এই তিনটে বিষয় প্রাথমিকভাবে ওনাদের সাথে আলোচনা করা, আর ওনাদের যে আকাঙ্ক্ষা এটা সম্বন্ধে একটা সরাসরি ধারণা নেওয়া নিয়ে আমাদের পরবর্তী কর্মপদ্ধতি নির্দিষ্ট। আপনি যেটা বলেছেন 8 মাসে আমাদের বাণিজ্য ঘাটতি 4 মাস হয়েছে, সামগ্রিক বাণিজ্য ঘাটতি। আমি আসলে এই ব্যাপারটা এইভাবে নির্দিষ্ট করিনি, সো আমি খুব স্পেসিফিক্যালি বলতে পারবো না। আর একটা জিনিস হচ্ছে এটা একটা গতিশীল বিষয়। সো বছর শেষে যে কি দাঁড়াবে, আমাদের আপনারা জানেন যে রমজান কেন্দ্রিক আমাদের প্রচুর খাদ্যপণ্য আমদানি হয়েছে এবং আমাদের জ্বালানি পণ্যের দাম কিছুটা বাজারে কমেছে, আন্তর্জাতিক বাজারে। এই কারণে একটা সাময়িক দেখা যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আমাদের তো বাণিজ্য ঘাটতি রয়েছে। যদি আপনি আমাদের টোটাল এক্সপোর্ট এবং ইম্পোর্ট দেখেন, আমাদের এক্সপোর্ট হয়তো বা $50 বিলিয়ন, কিন্তু ইম্পোর্ট 80 থেকে 90 বিলিয়ন ডলার। সো এটা আসলে সামগ্রিকভাবে কমার কোনো সুযোগ আমি দেখছি না। সো আমরা এই বাণিজ্য ঘাটতিটা কিভাবে অফসেট করি, একটা হচ্ছে আমাদের রেমিটেন্স। আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমাদের যারা আমাদের যে বিদেশে যারা আমাদের কর্মী বাহিনী এই তপ্ত বালুতে কাজ করেন এবং পরিশ্রমের মাধ্যমে ওনাদের অর্জিত যে আয়টা দেশে পাঠাচ্ছেন, মাশাআল্লাহ ওনারা সঠিকভাবে সুন্দরভাবে ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছেন। দেশ থেকে যেহেতু মুদ্রা পাচারের যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে দেশ থেকে মুদ্রা পাচার হতো, সেই মুদ্রা পাচারের চাহিদা এখন আর দেশের থেকে নেই, এবং ওনাদের নিজস্ব আগ্রহে এবং দেশের উপকারের স্বার্থে ওনারা যে ওনাদের অর্জিত অসম্ভব, আমি বলি যে ওনারা বাংলাদেশের অক্সিজেনও গ্রহণ করেন, ওনারা এবং সম্পূর্ণ আয়টাই দেশে পাঠান, এবং ওনারা যেভাবে আয়টা পাঠাচ্ছেন এতে দেশের যথেষ্ট উপকার আসছে। এবং এর বিনিময়ে আমাদের যে বাণিজ্য ঘাটতির যে রপ্তানি এবং আমদানি ব্যয়ের যে বাণিজ্য ঘাটতির একটা বড় অংশ পূরণ করে হচ্ছে আমাদের রেমিটেন্সের টাকা নিয়ে। তো সামগ্রিকভাবে বছর শেষে কি নাম্বার দাঁড়ায় এই ব্যাপারে আমি এখনো সুনির্দিষ্টভাবে আপনাকে বলতে পারছি।